আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই যেখানে এনসিপি জয়লাভ করবে, বলছেন ইশরাক। এদিকে একবার ফেল করলে জীবনে পরীক্ষার হলেই যাব না, বলছেন চরমোনাই পীর। জানাবো বিএনপি ক্ষমতায় এলে কি সাকিবকে দলে ফেরাবে, যা বললেন মির্জা ফখরুল। জানিয়ে দিব ফেনীতে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা, গুজব বলল বিএনপি। এবং সর্বশেষ জানাবো জ্বালানি ও বিদ্যুতে মালিকানা সীমা উন্মুক্ত চায় যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই যেখানে এনসিপি জয়লাভ করবে, বলছেন ইশরাক। ফেব্রুয়ারি মাসের পর নির্বাচন পেছানো হলে অন্তর্বর্তীকালীন সরকারকে 1 ঘন্টা ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ইশরাক হোসেন বলেন, একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই। আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন, পরবর্তীতে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছেন। উনি রাজি, আমরা রাজি। ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে এই সরকারকে 1 ঘন্টাও রাখবো না। তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই যেখানে এনসিপির কেউ জয়লাভ করবে, তাই তারা এখন পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে। এর আগে গত 10ই জুলাই এনসিপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ইশরাক। কেউ দাবি করেছে যা বিএনপি 17 বছরে পারেনি তা তারা 8 মিনিটেই করে দেখিয়েছে। আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি, সামনে এসে 5 মিনিট দাঁড়াতে পারবেন কিনা দেখেন। একবার ফেল করলে জীবনে পরীক্ষার হলে যাব না, বলছেন চরমোনাই পীর। চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, নির্বাচনের প্রসঙ্গে এনে ফয়জুল করিম বলেন, জীবনে অনেকবার অনেক দলকে পরীক্ষা করেছেন, আসুন না একবার হাত পাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে, আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেই যাব না। ফয়জুল করিম তার বক্তব্যে ভারতের সমালোচনা করে বলেন, ভারত আর বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আসল পার্থক্য না। আমাদের মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির। এই দেশ মুসলমানদের দেশ, এটাই হলো বড় পার্থক্য, এটাই হলো বেড়া। তারা যদি ইসলামকে নষ্ট করতে পারে, যদি ইসলামকে ধ্বংস করতে পারে, তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এই দেশ ভারত একদিন না একদিন ভাগিয়ে নেবে। তিনি বলেন, কাশ্মীর হায়দ্রাবাদ একসময় স্বাধীন ছিল, তা ভারত দখল করেছে। আপনারা দেখেছেন ভারত একটি মানচিত্র বের করেছে, সেখানে বাংলাদেশকে ভারতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এজন্য সতর্ক হন, 2 নম্বর নেতার কাছে দেশ কখনো 1 নম্বর হতে পারে না। বিএনপি ক্ষমতায় এলে কি সাকিবকে দলে ফেরাবে, যা বললেন মির্জা ফখরুল। অনেক বছর পর জাতীয় সিক্রেট দলের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুরের হোম অব ক্রিকেট পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20-র কিছু অংশ মাঠে বসে উপভোগ করেছেন তিনি। এ সময় একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক এবং বাংলাদেশ ক্রিকেটের নানা দিক নিয়ে আলাপ করেন বর্ষিয়ান এই রাজনীতিক। সাক্ষাৎকারে এক পর্যায়ে সাংবাদিক সাকিব আল হাসানের প্রসঙ্গ টানেন। মির্জা ফখরুলকে জিজ্ঞেস করেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা ফের খুলবে? জবাবে এই বিএনপি নেতা বলেন, সেটা সাকিবের ফর্মের উপর নির্ভর করবে, আর সে তখন ক্রিকেটে থাকবে কিনা তার উপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাই না এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে। দেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গেল বছরের মাঝামাঝি সময় থেকে দেশের বাইরে অবস্থান করছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন তিনি। গেল বছরের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে নীরব ভূমিকা এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টতার জন্য ব্যাপক সমালোচিত হন তিনি। এরপর জাতীয় দলের পাকিস্তান এবং ভারত সফরে খেললেও দেশের মাটিতে আর খেলা হয়নি 38 বছর বয়সী সাকিবের। এর মধ্যে জুলাই অভ্যুত্থানে চলাকালা গার্মেন্টস কর্মী রুবেল হত্যার দায়ে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এছাড়া আর্থিক কেলেঙ্কারি বেশ কিছু অভিযোগেও সাকিবের নাম এসেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে থিতু হওয়া এই ক্রিকেটারের সঙ্গে বিভিন্ন দেশে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেশ কিছু স্থিরচিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত দলের নেতাকর্মীদের সঙ্গে এমন সাক্ষাতের কারণেও ব্যাপক সমালোচিত হচ্ছেন তিনি।
ফেনীতে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা, গুজব বলল বিএনপি। ফেনীতে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি প্রতিহতের গুজব উঠলেও এর সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে আগামীকাল ফেনীতে এনসিপি সমাবেশ প্রতিহত করা হবে। এটির সঙ্গে জেলা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এসব গুজব যারা ছড়াচ্ছেন আমরা দ্রুত তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমাদের ধারণা তারা ফ্যাসিস্টদের দোসর। মিথ্যা গুজব ছড়িয়ে শান্ত ফেনীকে অশান্ত করার পায়তারা করছে। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কেউ যদি এ ব্যাপারে কোনো উস্কানিমূলক মতামত দেন তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এনসিপির কর্মসূচিকে ঘিরে গেল বছরের বন্যার সময় টিএসসিতে গণত্রাণ কর্মসূচি অর্থ ফেনীতে ব্যয় না করে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক নাসিরউদ্দিন খন্দকার বলেন, ত্রাণের 12 কোটি টাকা নিয়ে ফেনীর মানুষ ক্ষুব্ধ। সাধারণ মানুষ কিছু করলে সেই দায় আমরা নেব না। এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বলেন, বন্যার সময় তোলা টাকা তখনই উপদেষ্টা তহবিলে জমা দেওয়া হয়েছিল। এ বিষয়ে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদনও হয়েছে। তারপরও অনেকে এটিকে ঘিরে বিতর্ক করার চেষ্টা করছে। অনেকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। এসব বিষয়ে বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি। পাশাপাশি দলের পক্ষ থেকে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে সার্বক্ষণিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন বলেন, এনসিপির কর্মসূচিকে ঘিরে বিএনপির কোনো কর্মসূচি নেই। ফ্যাসিস্টদের দোসররা মিথ্যা গুজব ছড়াচ্ছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কেউ যদি উস্কানি দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি ও বিদ্যুতে মালিকানার সীমা উন্মুক্ত চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন প্রতিষ্ঠানের সব ধরনের বাধার অবসান চায় যুক্তরাষ্ট্র। দেশটি চাইছে তেল, গ্যাস, বিমা ও টেলিযোগাযোগ খাতে বিদেশি প্রতিষ্ঠানের মালিকানার যে সীমা আছে তাদের ক্ষেত্রে যেন তা উন্মুক্ত করে দেওয়া হয়। ঢাকার সঙ্গে শুল্কের দর কষাকষিতে এমন শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন। ঢাকা ও ওয়াশিংটন সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অনুষ্ঠিত হয় ওয়াশিংটনে। এতে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয়ে যুক্তিতর্ক হয়েছে। বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটি একমত, তবে কিছু বিষয় এখনও অমীমাংসিত হয়ে গেছে। শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতা প্রত্যাশা করে, ফলে আবারও দুই দেশ আলোচনায় বসবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ কিছু শিল্পে বিদেশি মালিকানা ও নিয়ন্ত্রণের উপর বিধিনিষেধ করেছে। অস্ত্র, গোলাবারুদ ও প্রতিরক্ষা সরঞ্জাম, সংরক্ষিত বনাঞ্চলে বনায়ন এবং যান্ত্রিকভাবে বনসম্পদ আহরণ, পারমাণবিক শক্তি উৎপাদন এবং টাকা মুদ্রণ, এ 4টি ক্ষেত্র সরকারি বিনিয়োগের জন্য সংরক্ষিত। বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন এবং প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে বেসরকারি বিনিয়োগের অনুমতি দেওয়া হয়, তবে জ্বালানি তেল বিপণন এবং গ্যাস বিতরণে পুরোপুরি বিদেশি মালিকানার অনুমতি দেয় না বাংলাদেশ। এছাড়া টেলিযোগাযোগ বিদেশি মালিকানার 60 থেকে 70% মধ্যে সীমাবদ্ধ। যুক্তরাষ্ট্রের এই শর্ত নিয়ে জানতে চাইলে সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার নাম না প্রকাশের শর্তে বলেন, তেল, গ্যাস ও টেলিযোগাযোগ খাত যে কোনো দেশের জন্য সংবেদনশীল। এসব খাতের কিছু অংশ সরকার নিজ নিয়ন্ত্রণে রাখে। যদি মার্কিন কোনো প্রতিষ্ঠানের কাছে জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ চলে যায় সেক্ষেত্রে কৌশলগত ঝুঁকি থাকে। আজ হয়তো শুল্ক বাড়িয়ে দাবি আদায়ে নেমেছে যুক্তরাষ্ট্র, তখন হয়তো সরবরাহ ব্যবস্থা বন্ধ করে দিয়ে দাবি আদায় করবে। যে পণ্য ও সেবাগুলো পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলতে পারে এমন পণ্য ও সেবার ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বিষয়টি এখনও আলোচনার মধ্যে রয়েছে। দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিদেশি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে কৌশলগত ঝুঁকি নিয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, একটি দেশ অন্য দেশকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। যুক্তরাষ্ট্র এখন জোর জবরদস্তি ব্ল্যাকমেইল করছে। একদিকে শুল্ক বাড়িয়ে চাপে ফেলে, অন্যদিকে বাড়তি সুবিধা চাচ্ছে। বাংলাদেশে মার্কিন প্রতিষ্ঠান শেভরন এখনও মাগুর ছাড়ার ক্ষতিপূরণ দেয়নি। এগুলো নিয়ে সরকারের আরও সোচ্চার হওয়া উচিত। সরকার যদি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করতে চায় তাহলে বাংলাদেশের পাওনা নিয়ে আলোচনা করা উচিত। শতভাগ মালিকানা হবে নাকি হবে না সেটি পরের কথা জানিয়ে তিনি বলেন, এটি একটি দেশের সুবিধা অনুযায়ী দেবে, এভাবে চাপিয়ে দেয় নাকি। প্রথমে দেখতে হবে জাতীয় সক্ষমতা, তারপর জাতীয় প্রতিষ্ঠান, এরপর দেশীয় প্রতিষ্ঠান, এরপর আসতে পারে বিদেশি প্রতিষ্ঠানের বিষয়। বিদেশি প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ পেলে দেশে একটি অনিশ্চয়তা তৈরি হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চাপের মুখে থাকতে হবে। জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে নাজুক পরিস্থিতি সৃষ্টি হবে। বর্তমানে দেশের 17 খাতে ব্যবসা পরিচালনার জন্য বিদেশিদের মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। এগুলো হলো বিমান চলাচল, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ অনুসন্ধান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।